ওগো সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। কিরে ট্যাপা বন্ধু যে, তোর বাইকে সুন্দরী মেয়েটা কে রে? আবার নতুন করে কোনো মেয়ে পটিয়েছিস নাকি? শালা কদুর বাচ্চা, আমার প্যাস্টিসটা পাংচার করে দিল বুঝি। এ শালা কদু, চুপ কর। তুই নিজে তো কোনো মেয়ে পটাতে পারিসনি, এখন আমার পিছনে সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারছিস না, এজন্য উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, তাই না? এ শোন, আমি মেয়ে পটাতে পারি না ঠিকই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের দিকে আমার কোনো লোভ নেই, বুঝলি? তুই তোর সুন্দরী গার্লফ্রেন্ড নিয়েই থাক, আমি চললাম। যা যা, আমার বুঝি তোর সাথে কথা বলতে বয়ে গেছে। তুমি কিছু মনে করো না ডার্লিং, ওটা আমার কদু বন্ধু, একটু পাগল, তাই যা সব বলছিল। ইয়া বাবা, আমার তো গাড়ি চালাতে চালাতে হিসু পেয়ে গেল রে। পেটটা কেমন ফুলে গেছে। আগে ওই জঙ্গলের দিকে যাই, হিসু করে আসি। লাব্বা 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 লারে লাব্বা লা, বন্ধুরে তোর মুখের হাসি এত যে ভালা, বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখেরই ভেলা। লাব্বা 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 লারে লাব্বা লা, বন্ধুরে তোর মুখের হাসি এত যে ভালা। ছি ছি ছি, কি অসভ্য ছেলে রে বাবা, কিভাবে গান বলছে আর হিসু দিচ্ছে, লজ্জা করছে না। জায়গাটাই একদম নোংরা করে দিল রে। আজ এই নির্লজ্জ ছেলেটাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। হুম। আহ, ইস, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এ কোন শালা আমাকে ভূতের মতো পিছন থেকে ধাক্কা দিল? সাহস থাকলে সামনে আয়, তোর আজ ঘাড় মটকাবো রে, জনমের মতো ভুতুরেগিরি ছাড়িয়ে দিব। কি বললি তুই হারামজাদা? যেখানে সেখানে প্রস্রাব করছিস, তোর লজ্জা করছে না বেটা? আবার গানও বলছিস? তোকে তো আমি ধাক্কাটা মেরে উচিত শিক্ষা দিলাম, আর কখনোই যেন বাইরে এসব করতে না দেখি। হ্যাঁ বেবি, আর দেখবে না গো, তুমি বললে তো আমি আর কখনোই হিসুই দিব না। সারা জীবনের জন্য হিসু করা বন্ধ করে দিব। কত সুন্দর মিষ্টি করে কথা বলো তুমি, তোমার কথা কি আমি ফেলতে পারি বলো? এই ঝলমলি ছেলেদের মিষ্টি কথায় গলে না, বুঝলেন? তবে আপনি চাইলে আমার বন্ধু হতে পারি। আর ভালো লাগে না, আমি বরং বাইরে যাই, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। কিরে কদু, তুই নাকি মেয়ে পটাতে পারিস না বলে গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছিস? তুই কি এখন লজ্জা শরমের মাথা খেয়েছিস? তোকে কে বলেছে রে আমি নজর দিয়েছি? তুই জানিস না ট্যাপা কেমন, জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলায়? আমি তো ওকে সেটাই বলছিলাম, ও লজ্জা পেয়ে তোকে এটা বলেছে। আমি তো তা ভালো করেই বুঝতে পারছি। আর আমিও সুন্দরী একটা মেয়ে পটিয়ে ফেলেছি, বুঝলি? আমার ওসবে লোভ নেই। কি রে, তোরা আমাকে নিয়ে কি কথা বলছিস? নিশ্চয় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলছিস, তাই না? তোদের কোনো গার্লফ্রেন্ড নাই, মেয়ে তো পটাতে পারিস না, আর কি করবি বল? অন্যের গার্লফ্রেন্ড দেখে না চলে উপায় আছে? তোদের যে চেহারা, এই চেহারা নিয়ে গেলে মেয়েরা তো ভয়ে পালাবে। আমার মতো হ্যান্ডসাম হ, বুঝলি? পচা, দেখলি তো ট্যাপার কথা বলার ধরন? সেই দিনও ঠিক এমনি করেই কথা বলছিল আমার সাথে। যে চেহারা, নাম রাখে আবার পেয়ারা। হায় রে কি ভাব! ট্যাপা দেখ, ভালো হচ্ছে না কিন্তু।
তুই কিন্তু রীতিমতো আমাদের অপমান করছিস। আর একটা কথা বললে তোকে আজ মেরে হাড় গুড় ভেঙে দিব। কি বললি পচা? আমাকে হুমকি দিচ্ছিস? তুই আমাকে মারবি আর আমি কি তোকে সোনা বাবু বলে আদর করব নাকি রে? হাত পাখি তোর একার আছে, আমার নেই নাকি? আমি সার্কাস দেখার মতো ছেলে নই, বুঝলি? আজ তোদেরকে মেরে সার্কাস তোদেরই দেখাবো। শালা ট্যাপার বাচ্চা, তোর সাহসের তারিফ করতে হয়। আমাদের দুজনকে তুই একা মারতে চাইছিস? তোকে তো আজ আমরা ছাড়বো না রে। এই পচা, তুই লাঠিগুলো নিয়ে এদিকে আয় তো। বহুদিন কাউকে আদর করি না, আজ ট্যাপা বন্ধুকে একটু ভালো করে আদর করতে হবে। কোনোদিন এই আদরের কথা যেন না ভুলে। মরে গেলাম রে, মরে গেলাম। আর মারিস না বন্ধু, তোরা দেখতে অনেক সুন্দর। তোরা যে সুন্দরী মেয়ে পটাতে পারবি, প্রয়োজন হলে আমার গার্লফ্রেন্ডকে তোদের দিয়ে দিব। তবু আর মারিস না রে। ছেড়ে দে আমাকে। এখন ছাড়তে বলছিস কেন? তোর না মুখে খুব বড় বড় কথা, এখন সেই বড় বড় কথা কই গেল রে? আজকের কথা যেন তোর সারা জীবন মনে থাকে। কখনো আমাদের সাথে লাগতে আসলে সেদিন আরো ভালো করে বুঝবি। মন পাবনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝে বড়ই পাঁচে বৈঠা চালাই গোপনে, রঙিলা ওই নৌকা মাঝে দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে আমার আরো সাজে জাগে। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। ঠিক আছে কদু মাঝি, আমি তোমাকে আমার কানে সোনার দুল দেব, তবু আমাকে নৌকায় নাও। আসো ডার্লিং, তাড়াতাড়ি আমার নৌকায় উঠে বসো। আমি আজ তোমাকে পুরো নদী ঘুরে দেখাবো, বুঝছো? তুমি তো আমার জান পাখি, তোমার সাথে ঘোরার মজাই আলাদা। ওই শুনছো, দেখো না নদীতে কি সুন্দর শাপলা ফুল, আমাকে একটু নদীতে নেমে ফুল এনে দেবে গো প্লিজ। বেশি ফুল লাগবে না গো, একটা এনে দিলেই হবে। হয়েছে হয়েছে আমার ঝলমলি সুন্দরী গো, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি বরং তোমাকে দোকান থেকে ফুল কিনে এনে দেব, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তবে কাল আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে, বুঝেছো গো? কাল আমার জন্য লাল শাড়ি আর লাল গোলাপ আনবে, বুঝলে? এ কি বলছো গো এসব? তোমার সাথে আমি প্রেম করে ফেসে গেলাম নাকি গো? আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে তুমি চাইলেই গাছ থেকে পেরে তোমার জন্য শাড়ি গোলাপ নিয়ে আসবো? আমি এত কিছু বুঝি না কদু, আমার শাড়ি গোলাপ চাই মানে চাই, না দিলে তোমার সাথে ব্রেকআপ, বুঝছো? কত টাকাওয়ালা ছেলেরা আমার পেছনে লাইন লেগে আছে, এখন গিয়ে ওদের সাথে প্রেম করব, বুঝলে? তাই ভালোই ভালোই বলছি, আমাকে শাড়ি কিনে এনে দাও, না হলে আমি আর তোমার প্রেমিকা হয়ে থাকবো না, এই আমি বলে দিলাম। হায় রে, কি বিপদে পড়লাম আমি! এত টাকা আমি কোথায় পাবো? আর টাকা না পেলে যে আমার প্রেমিকাও থাকবে না। বাড়িতে গিয়ে একটা বুদ্ধি করে মাটির নিচে টাকা পুঁতে রাখবো, যদি গাছ হয় তাহলে তো আমার আর কোনো টাকার অভাব থাকবে না। এ কি, আমার উঠানে দেখছি
টাকার গাছ হয়েছে, কাল তাহলে আমার বুদ্ধিটা কাজে দিয়েছে। আহা, কি সুন্দর টাকা! এখন তো আমি বড় লোক, এখন আমি টাকা দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবো। যাক, ঝলমলি যদি এভাবে না বলতো তাহলে আজ হয়তো এই বুদ্ধিটা আমার মাথায় আসতোই না। যাই, এই টাকাগুলো নিয়ে আগে ঝলমলির সাথে দেখা করে আসি, ওর জন্য শাড়ি কিনতে হবে। ইসরে, আমি তো ভুলেই গেছিলাম, আজ ঝলমলি অনেক খুশি হবে। ঝলমলি ডার্লিং, দেখো, আমি তোমার জন্য কি এনেছি। ও মা গো, এত সুন্দর শাড়ি তুমি আমার জন্য এনেছো। তুমি কত ভালো গো, আমাকে নিজে কত ভালোবাসো। আর আমি তোমাকে কাল ভুল বুঝেছিলাম, কত কি বললাম। তুমি আমাকে কত ভালোবাসো, তাই না গো? আরে ডার্লিং, মন খারাপ করো না গো, আমি তো তোমার কথা কিছুই মনে করিনি। উল্টো তোমার কথাতে আমার অনেক লাভ হয়েছে। আমি টাকার গাছ লাগিয়েছি, সেখানে অনেক টাকা ধরেছে গো। এখান থেকে টাকা ছিঁড়েই তো তোমার জন্য এসব কিনে আনলাম। কি তুমি সত্যি বলছো? তাই নাকি গো? টাকারও আবার গাছ হয় নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি কি সত্যি বলছো নাকি আমার সাথে মজা করছো? আরে আরে ডার্লিং, আমি তোমার সাথে মজা করব কেন? বিশ্বাস না হলে আমার সাথে চলো, নিজের চোখে দেখবে, তাহলে তো বিশ্বাস করবে, তাই না? এ মা, এ আমি কি দেখছি গো? এটা তো সত্যি সত্যি টাকার গাছ। তাহলে এখানে সত্যি টাকা ধরে? হ্যাঁ গো, এখন চলো আমরা বিয়ে করব। এখন আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না, টাকার গাছ আছে আমাদের। যে করেই হোক আমাকে যে আমার সন্তানকে বাঁচাতেই হবে। আমি কিছুতেই আমার সন্তানকে মরতে দেব না। দরকার হলে আমি নিজেই আমার প্রাণ দেব, তবু আমি আমার সন্তানকে মরতে দেব না। এসব কথা বলে সাদা পরী তার নবজাতক শিশুকে নিয়ে দিশেহারা হয়ে উড়ছিল। উড়তে উড়তে সাদা পরী জঙ্গলের ভেতরে একটা কুঠির দেখতে পায়। সে কুঠিরের কাছে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকে। কেউ কি আছো এই ঘরের ভেতরে? দয়া করে দরজা খোলো, আমি যে খুব বিপদে পড়েছি। দয়া করে দরজা খোলো, কেউ আমাকে সাহায্য করো। আরে আরে, কে আপনি? এভাবে দরজায় চিৎকার করছেন কেন? ঘরে যে আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে আছে, আপনার চিৎকারে যে আমার ছোট্ট বাচ্চাটা উঠে পড়বে। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন পরী, তবে আপনার আবার কি বিপদ হলো? তুমি ঠিকই বলেছো, আমি আমি একজন সাদা পরী। আসলে আসলে এক দুষ্ট ডাইনি আমার সন্তানকে হত্যা করতে চায়, আর ডাইনির কবল থেকে আমার সন্তানকে বাঁচাতেই যে আমি এমন অস্থির হয়ে পড়েছি। আচ্ছা, তুমিও তো একজন মা, বলছি দয়া করে তুমি আমার সন্তানকে উদ্ধার করো। আমার সন্তানকে তুমি কটা দিনের জন্য আগলে রাখো। যদি আমি বেঁচে থাকি তবে আমি নিশ্চয়ই আমার সন্তানকে ফেরত নিতে আসবো। এসব কথা বলে সাদা পরী তার কন্যাকে স্বপ্নার কোলে দিয়ে সেখান থেকে চলে যায়। স্বপ্না একজন গর্ভবতী মহিলা। স্বপ্না গর্ভাবস্থায় তার স্বামী এবং পরিবারকে হারায়। এই এই শয়তান পরী, তুই তোর সন্তানকে কোথায় রেখেছিস রে? বল, বল আমাকে, তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে তোর সন্তানকে রক্ষা করতে পারবি? কখনোই না। একদিন না একদিন আমি তোর সন্তানকে হত্যা করবই, আর আমি আমার উদ্দেশ্য সফল করব। তার আগে আজ আমি তোকে হত্যা করব রে।
এ কথা বলে ডাইনি সাদা পরীকে তার জাদু বলে ভৎস করে দেয়। এদিকে স্বপ্না সাদা পরীর সন্তানকে নিজের সন্তানের মতোই আগলে রাখে। আজ কতদিন হয়ে গেল সাদা পরী তার সন্তানকে আমার হাতে তুলে দিয়ে গেছে, অথচ আজ অব্দি সাদা পরী তার সন্তানকে নিতেই এলো না। তাহলে এখন আর আমি কি করব? সে যাই হোক, সাদা পরী জীবিত থাক আর মৃত হোক, তার সন্তানের দায়িত্ব সে যখন আমাকে দিয়ে গেছে, তবে তো আমি সেই দায়িত্ব পালন করবই করব। এরপর থেকে স্বপ্না তার কন্যা এবং সাদা পরীর কন্যাকে পরম স্নেহে বড় করে তুলতে থাকে। পরীকন্যার মেয়ে পূজা আর স্বপ্নার মেয়ে সূচিও বেশ বড় হয়ে যায়। এই পূজা, এই তোর সাহস কি করে হয় রে আমার প্লেটে খাবার খাওয়ার? তোকে বলেছি না আমার জিনিসে কখনো তুই হাত দিবি না। এ কথা বলে সূচি পূজার সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই সেখানে স্বপ্না চলে আসে। এটা তুই কি করলি সূচি? তোর বোনের মুখের খাবার তুই কিনা এভাবে ফেলে দিলি? এই, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি রে? আমার বুদ্ধি শুদ্ধি সবই আছে মা, কিন্তু তুমি শুধু শুধু বোকার মতো ওকে আমার বোন বলছো। ওর তো দুটো ডানাই প্রমাণ করে যে ও আমার বোন নয়। তুমি এই মেয়েটাকে কোথা থেকে কুড়িয়ে এনেছো বলো তো? আর এই শয়তান মেয়েটা আমার সবকিছুতেই ভাগ বসাচ্ছে। সূচি, একদম উল্টোপাল্টা কথা বলবি না। চুপ কর বলছি। আর তাছাড়া পূজার ডানা আছে বলে কি ও তোর বোন হতে পারে না? আমি বলেছি না পূজা তোর বোন, তাই তুই পূজাকে তোর বোনের মতোই দেখবি। ওর সাথে তুই একদম কোনো খারাপ আচরণ করবি না, এই বলে দিলাম। স্বপ্নার এমন কথা শুনে সূচির ভীষণ রাগ হয়, আর সূচি রাগ করে বাহিরে চলে যায়। মা, ও মা, তুমি সত্যি করে বলো তো মা, সুচি আর আমি কি দুই বোন নই? সুচি সবসময় আমার সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করে? কই, আমি তো কখনোই ওর সঙ্গে এমন খারাপ আচরণ করি না। তবুও সুচি আমাকে সবসময় কেন কথা শোনায় মা? তবে কি আমি সত্যি সত্যি তোমার সন্তান নই? পাগলি মেয়ে একটা, কে বলেছে তুই আমার সন্তান নোস? তুই তো আমারই সন্তান মা, আর আমি যে তোর মা। এসব কথা আর কখনো ভাববি না। পূজা, এই পূজা, শোন না, চল চল, আজ আমরা দুই বোন মিলে নদীর পাড়ে খেলতে যাই। তুই তো কখনোই বাড়ি থেকে বের হোস না, তবে চল না, আজ আমরা দু বোন বাইরে খেলতে যাই। তোর ব্যাপারটা কি বলতো সূচি? আজ সূর্য কোন দিকে উঠেছে যে তুই পূজাকে নিয়ে খেলতে যাবি? এটাও কিনা আজ আমাকে শুনতে হচ্ছে। সে যাই হোক, তবে যা রে মা পূজা, যা বোনের সঙ্গে খেলতে যা। স্বপ্নার কথা শুনে পূজা সূচির সঙ্গে খেলতে বের হয়। সূচি পূজাকে নিয়ে ভালোভাবে নদীর পাড়ে গেলেও নদীর পাড়ে পৌঁছে সূচির ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। তুই কি ভেবেছিস কি শয়তান মেয়ে? দুটো মিষ্টি করে কথা বলেছি বলে তোকে কি আমি বোন ভেবে নিয়েছি নাকি বলতো? কখনোই না। আরে বোকা, তুই যেভাবে আমার ভাগিদার হয়ে উঠেছিস তাতে তো আমার ভীষণ রাগ হচ্ছে। আর তোর ওপর রাগ মেটাতে আমি তোকে এখানে নিয়ে এসেছি। তোকে এই নদীতে ফেলে তোকে হত্যা করব বলেই এখানে নিয়ে এসেছি। এসব কথা বলে সূচি পূজাকে আচমকা ধাক্কা দেয়, আর পূজা যেই না নদীতে পড়ে যেতে ধরে, ঠিক তখনই সেখানে ডাইনি এসে পূজাকে ধরে ফেলে। আর পূজার চোখের দিকে তাকাতেই ডাইনি পূজাকে চিনতে পারে। দূর থেকে তোর সাদা রং দেখে আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে তুই সাদা পরীর কন্যা। তাই তো আমি তোকে এভাবে মরতে দিলাম না রে। তোকে আমি নিজ হাতে মেরে আমার উদ্দেশ্য সফল করব। তার আগে মনুষ্য কন্যাকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। আমি যে খুব ক্ষুধার্ত রে। হায় হায় ঈশ্বর, এই শয়তান মেয়েটাকে হত্যা করতে এসে তো আমি নিজে বড় বিপদে পড়লাম। দয়া করো ডাইনি মাসি, আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি খেও না। তোমার যদি খেতে ইচ্ছে হয় তুমি এই দুষ্টু পূজাকে খাও। দয়া করে তুমি আমাকে খেও না গো, খাও খাও, এই পূজাকে খাও। খবরদার ডাইনি, খবরদার, তুই আমার বোনকে খাওয়া তো দূরের কথা, আমার বোনকে তুই স্পর্শও করবি না। আমি তো তোকে বাধা দেব, জানিস? পূজার কথা শুনে ডাইনি ভীষণ রেগে যায়, আর তখনই পূজা নিজের শক্তি অনুভব করে আর নিজ শক্তি বলে ডাইনিকে ভৎস করে দেয়। সত্যি রে পূজা, তুই আজকে তোর বোনের দায়িত্ব পালন করলি।
বলছি আমি কিনা তোকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছি, সেই তুই কিনা ডাইনির কবল থেকে আমাকে বাঁচালি। আমার সব ভুল আজ দূর হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে বোন। না না বোন, তোর উপর যে আমার কোনো ক্ষোভ নেই, আমি তো ভাবছি অন্য কথা। ডাইনি এসব কি বললো আমাকে? চল তো এক্ষুনি মায়ের কাছে যেতে হবে, সাদা পরীর ব্যাপারে যে আমাকে জানতেই হবে। এরপর পূজা আর সুচি তাদের বাড়িতে ফিরে আসে, আর পূজা সাদাপরীর ব্যাপারে জানতে চাইলে স্বপ্না তাকে সবটা খুলে বলে। আমার মা তাহলে সাদা পরী? সাদা পরী কিনা আমাকে জন্ম দিয়েছে, তাছাড়া আমার মা কিনা মারা গেছে। সে যাই হোক, তুমি যখন আমাকে কষ্ট করে এত বড় করে তুলেছ, তবে তুমি আমার মা, আর আমি তোমাদের সঙ্গেই থাকবো মা। এরপর থেকে পরিকন্যা স্বপ্না এবং সুচির সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রামগড়ের এক চাষি মিঠুনের বিয়ে হয়ে অনেক বছর কেটে গেছিল। মিঠুনের বউ রানী সব সময়ই দুঃখী থাকত যে ওদের কোনো সন্তান ছিল না বলে। তারপর একদিন মিঠুন আর রানী তাদের গ্রামের নাগদেবতার কাছে প্রার্থনা করলো, হে নাগদেবতা, আমার খালি কোল ভরিয়ে দাও। দুজনে নাগদেবতার কাছে প্রার্থনা করলো। তারপর নাগদেবতাকে দুধও অর্পণ করলো। আর তারপর নাগদেবতা ওদের আশীর্বাদ করলো। বিয়ের এত বছর পরে রানী গর্ভবতী হলো, কিন্তু যখন ওদের পুত্র জন্মালো তখন সারা গ্রাম অবাক হয়ে গেল, কারণ রানী একটা সাপের বাচ্চাকে জন্ম দিয়েছিল। গ্রামের লোকেরা মিঠুনকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও যেন ওর সাপকে ফেলে দেয়, কিন্তু মিঠুন আর রানী তাদের সাপ সন্তানকে নাগদেবতার আশীর্বাদ মনে করে বড় করতে লাগলো। দেখতে দেখতে 20 বছর কেটে গেল, আর এখন রানীর মাথায় একটা চিন্তাই ঘুরছিল। আবার কি হলো তোমার? এখন তো সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, সবই তো ঠিকই আছে। আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, এখন কি হবে? এখন ওকে নিয়ে কি করব? আমি ওর বিয়ের কথা বলছি। কিন্তু আমাদের ছেলের সাথে বিয়েটা করবে কে? কেউ তো অবশ্যই রয়েছে। এখন মিঠুন নিজের ছেলের জন্য বৌমা খুঁজতে শুরু করলো। মহারাজ, আমার ছেলে হলো নাগ। নাগ দেবতার আশীর্বাদে ওর জন্ম হয়েছে। ওর বিয়ের জন্য সঠিক মেয়ে খুঁজতে আপনি আমাকে সাহায্য করবেন? কোনো নাগকে বিবাহ কোনো নাগ জাতি বা সাপুরেই করতে পারে, আর ওই সাপুরে সম্প্রদায়ের লোকেরা উত্তরের জঙ্গলে থাকে। মিঠুন সাপুড়েদের বস্তির খোঁজে বেরিয়ে পড়ল। উত্তর দিকের জঙ্গলে মিঠুন একটা বস্তি খুঁজে পেল, আর বস্তির সর্দারের সাথে মিঠুন কথা বলল। তাহলে এই ব্যাপার, আমি আমার মেয়ের বিবাহ আপনার ছেলের সাথে দেওয়ার জন্য রাজি আছি। তারপর ওই বস্তিতেই মিঠুন আর রানীর সামনেই ওদের ছেলে নাগেশের নীলিমার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পর নীলিমা আর নাগেশ মিঠুনের বাড়িতে থাকতে শুরু করলো। এক পূর্ণিমার রাতে নাগেশ নিজের নাগরূপ ছেড়ে দিল, আর ও একটা সুন্দর যুবকে পরিণত হলো। এই দেখে নীলিমা অবাক হয়ে গেল। হে উপরওয়ালা, এখন গিয়ে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে বলে আসি। নীলিমা, ওদেরকে এখন কিচ্ছু বলে না, সময় হলে ওরা ঠিক জানতে পারবে।
এরপর থেকে প্রতিটি রাতেই নাগেশ সাপ থেকে মানুষ রূপে পরিণত হতো, আর নীলিমা ও নাগেশ অনেক গল্পগুজব করত। এক রাতে মিথুন কিছু একটার আওয়াজ শুনতে পেল। মিথুন জানলা দিয়ে দেখলো যে নাগের সাপ থেকে মানুষ রূপে পরিণত হয়েছে। ও অবাক হয়ে গেল, সে বুঝতে পারছিল না যে কি করবে। ও নিজের বউয়ের কাছে গেল। রানী ওঠো, আরে তাড়াতাড়ি ওঠো। মিথুন রানীকে ওদের ছেলেকে দেখালো। এ তো একটা যুবক। হ্যাঁ, এখন তুমি এখানে দাঁড়াও। এরপর মিথুন চুপি চুপি ওদের ঘরের ভেতরে গেল আর সাপের খোলস তুলে নিল আর ওটাকে জ্বালিয়ে দিল। বাবা, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিলে। আমার এই শরীর আর কখনো সাপে পরিণত হবে না। আমার অভিশাপ খণ্ডন হয়ে গেল। রানী নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল, আর এরপর থেকে তাদের পরিবার সব সময়ের জন্য সুখী থাকতে শুরু করলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।